আমাদের মধ্যে প্রত্যেকের শহরের আলোকসজ্জা খুবই ভালো লাগে এবং এই জমজমাটি আলোকসজ্জাকে ছেড়ে গ্রামে যেতে আমাদের মধ্যে কারোরই ভালো লাগে না। কিন্তু যদি কোনো কারণবশত আমাদের এই সুন্দর জমজমাটি আলোকসজ্জাকে ছেড়ে গ্রামে গিয়ে থাকতে হয় এবং সাথেই যদি সেই গ্রাম থেকে বেরিয়ে আসার কোনো পথই না থাকে এবং যদি সেইখানে আমাদের সাথে আলাপ হয়ে যায় কিছু অশুভ আত্মার, ঠিক এমনই একটি জমজমাটি ভূতের গল্প নিয়ে চলে এলাম তোমাদের জন্যে, যেই গল্পের শেষ আমাদের মাথা ঘুরিয়ে দেবে। গল্পটি হলো 2021-এ মুক্তিপ্রাপ্ত ছড়ি সিনেমার এবং যার IMDb রেটিং 6.7 আউট অফ 10 এবং সর্বোপরি এই গল্পটি সত্যি ভয়াবহ। তো চলো আর দেরি না করে এই সুন্দর হরর গল্পটিকে শুরু করে ফেলা যাক। গল্পটি শুরু হয় একটি গর্ভবতী মেয়েকে দেখিয়ে, যে প্রচন্ড ভয় পেয়ে কোনো জিনিসকে দেখে দৌড়তে দৌড়তে গিয়ে পৌঁছয় আখের খেতে ঘেরা একটি ফাঁকা জায়গায়। কিন্তু তখনই তাকে কোনো এক বাচ্চা একটি ছুরি এগিয়ে দেয় এবং বলে কি আমরা তোমার বাচ্চার সাথে খেলতে চাই। এমনটি শুনে সে প্রচন্ড কাঁদতে থাকে, কিন্তু তখনই তার চোখ পড়ে কোনো আরেকটি ভয়াবহ জিনিসের দিকে, যা দেখা মাত্রই সে সেই বাচ্চার হাত থেকে ছুরিটিকে নিয়ে তার পেটকে কেটে ফেলে। এই ঘটনাটির পরে আমরা একটি সাক্ষী নামের মেয়েকে দেখি, যে অনাথ বাচ্চাদেরকে নিয়ে একটি এনজিও চালায় এবং সে বাচ্চাদেরকে খুবই ভালোবাসে। এনজিও ছুটি হওয়ার পরে সাক্ষী বাইরে বেরিয়ে আসে, যেখানে তাকে রিসিভ করতে তার হাজবেন্ড হেমন্ত এসে পৌঁছয়। কিন্তু তখনই হেমন্তকে দেখে কিছু ট্রাকে বসে থাকা লোক ধমকি দেয় এবং সাথেই কিছু বলারও চেষ্টা করে, কিন্তু হেমন্ত সেগুলিকে ইগনোর করে সাক্ষীকে নিয়ে তার গাড়িতে বসে তাদের বাড়িতে এসে পৌঁছয়। সাক্ষী এবং হেমন্তকে তাদের ড্রাইভার কাজলা গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে পৌঁছে যেহেতু সাক্ষী গর্ভবতী, সেই কারণে কাজলা সাক্ষীকে একটি গিফটও দেয়। এইসব হয়ে যাওয়ার পরে রাত্রি নেমে আসে, যেখানে রাত্রির সাথে সাথেই তাদের পরিবারের ওপরে একটি বিপদও নেমে আসে। হেমন্ত একটি মহাজনের কাছ থেকে লোন নিয়েছিল এবং সেই লোনের সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও হেমন্ত তার টাকা মেটাতে পারেনি, যেই কারণে রাতের বেলায় হেমন্তের বাড়িতে কিছু গুন্ডা আসে এবং হেমন্তকে মারধর করে আর সাথে বলে কি তুমি জলদি আমাদের টাকাটা মিটিয়ে দাও, না হলে কিন্তু আমি তোমাদের পরিবারকে ছাড়বো না। এই বলেই হুমকি দিয়ে মারধর করে সেই গুন্ডাগুলি বাড়ি থেকে চলে যায়। কিন্তু লোনের ব্যাপারে সাক্ষী জানতো না, যে কারণে সে দৌড়ে নিচে নেমে আসে এবং হেমন্তের এই অবস্থা দেখে একটু চিন্তায়ও পড়ে যায়। যেহেতু সাক্ষী গর্ভবতী, সেই কারণে হেমন্ত সাক্ষীকে বলে কি চলো কিছুদিনের জন্য আমরা কোথাও ঘুরে আসি, যেখানে এই সমস্ত গুন্ডারা আমাদের খুঁজে না পায়। এমনটি ভাবার সাথে সাথেই হেমন্ত তার আইডিয়াকে তাদের ড্রাইভার কাজলাকে বলে, যা শুনে কাজলা বলে কি হ্যাঁ এরম একটি জায়গা রয়েছে যেখানে এই গুন্ডাগুলি তোমাদের খুঁজে পাবে না। জায়গাটি হলো আমারই গ্রামের বাড়ি এবং সেইখানে আমার স্ত্রীও রয়েছে, তাই তোমাদের সেই জায়গায় আতিথেয়তায় কোনো ত্রুটি হবে না এবং ম্যাডামের চিন্তা করতে হবে না, ম্যাডামের দেখভাল আমার স্ত্রী করে দেবে। এত কিছু শোনার কারণে হেমন্ত এবং সাক্ষী রাজি হয়ে যায় এবং পরদিন সকালে তারা দুজনে সেই গ্রামের উদ্দেশ্যে তাদের ড্রাইভার কাজলার সাথে রওনা দিয়ে দেয়। গাড়ি করে অনেকটা পথ অতিক্রম করার পরে শেষমেশ তারা তাদের গ্রামে গিয়ে পৌঁছয়, কিন্তু কাজলাদের বাড়িতে নয়। কাজলার বাড়ি যেখানে রয়েছে সেইখানে 4 চাকা যাবে না, যেই কারণে কাজলা তাদের দুজনকে বলে কি এই ক্ষেতের যে রাস্তাটা দেখছো এই রাস্তা ধরে সোজা এগোতে থাকবে এবং এই পথ ধরে কিছু দূর এগোনোর পরেই তোমরা আমাদের বাড়ি পৌঁছে যাবে। এমনটি বলি কাজলা সেই কারকে নিয়ে অন্য কোথাও পার্কিং করতে চলে যায় এবং হেমন্ত আর সাক্ষীকে সেই আখের ক্ষেত ধরে সোজা এগিয়ে যেতে বলে। হেমন্ত আর সাক্ষী কাজলার কথা মতো সেই রাস্তা ধরে এগোতে তো থাকে, কিন্তু তারা দুজনে অনেকটা পথ চলার পরেও কাজলার বাড়ি পায় না, যেই কারণে হেমন্ত একটি ফাঁকা জায়গাকে পেয়ে সাক্ষীকে সেইখানেই বসতে বলে এবং নিজে কাজলার বাড়ি খুঁজতে বেরিয়ে পড়ে। সাক্ষী সেইখানেই বসে থাকে এবং বসে থাকতে থাকতেই তার চোখ লেগে যায়, যেই কারণে কিছুক্ষণের মধ্যেই দুপুর পেরিয়ে রাত নেমে আসে, কিন্তু তখনও হেমন্ত সাক্ষীর কাছে এসে পৌঁছয় না। এমনটি দেখে খানিকটা ভয় সাক্ষী নিজে সেই জঙ্গলের রাস্তা ধরে এগোতে থাকে এবং সাথেই হেমন্তকে হাঁক দিতে থাকে।
এমনটি করতে করতে কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই সাক্ষী এবং হেমন্তের দেখা হয়ে যায়, আর সাথেই তারা কাজলার বাড়িও পেয়ে যায়। হেমন্ত সাক্ষীকে দেখে বলে কি আমি তোমাকে খোঁজার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। যাক, ভাগ্যিস তুমি এসে পৌঁছেছ। এমনই কিছু কথা হওয়ার পরে তারা দুজনে কাজলার বাড়ির ভেতরে গিয়ে ঢোকে, যেখানে গিয়ে সাক্ষীর দেখা কাজলার স্ত্রীর সাথে হয়ে যায়, যার নাম বন্য। বন্য সাক্ষী এবং হেমন্তকে অনেক খাবার খাওয়ায় এবং তারপরেই খাওয়া হয়ে যাওয়ার পরে বন্য সাক্ষীকে একটি বড় গ্লাসে করে 1 গ্লাস দুধ দেয়। খাওয়া হয়ে যাওয়ার পরে বন্য এবং কাজলা হেমন্ত এবং সাক্ষীকে নিয়ে কাজলার ভাইয়ের বাড়িতে নিয়ে আসে এবং সেই ঘরের একটি রুমকে খুলে তাদেরকে সেইখানেই থাকতে বলে, যেই কারণে তারা দুজনে কাজলার ভাইয়ের রুমেই থাকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে শুয়ে পড়ে, কিন্তু শুতে শুতেই সাক্ষীর নজর গিয়ে পৌঁছয় তাদেরই রুমের সাথে লাগোয়া একটি ঘন কালো জানালার দিকে। কিন্তু সাক্ষী তা দেখার পরেও এড়িয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সাক্ষী ঘুম থেকে উঠে দেখে কি হেমন্ত তার পাশে নেই। জানালা দিয়ে বাইরে দেখতেই সাক্ষী দেখে কি হেমন্তকে বন্য তার ঘায়ে মলম লাগিয়ে দিচ্ছে। এরপরেই কাজলা সেইখানে আসে এবং সে হেমন্তকে সাথে করে তাদের ক্ষেতে কি কি ফসল হয়েছে তা দেখাতে নিয়ে চলে যায়। এমনটি দেখে সাক্ষী বন্যকে বলে কি আমিও ক্ষেত দেখতে যেতে চাই, কিন্তু বন্য তাকে মানা করে দেয়। এমনটি শুনে সাক্ষী তার জামা কাপড়কে চেঞ্জ করে এবং চেঞ্জ করার পরে সে সেই বাড়িটিকেই ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে, যেই কারণে তার নজর আবারও গিয়ে পড়ে তাদের শোয়ার রুমের পাশের সেই ঘন কালো জানালার দিকে। যা দেখে সাক্ষী সেই জানালাটিকে ফলো করতে করতে গিয়ে পৌঁছয় সেই রুমের গেটের সামনে। সাক্ষী দিনের বেলায় সেই ঘরটিকে প্রদক্ষিণ করতে করতে একটি জিনিস বুঝতে পারে যে সেই বাড়িতে নিশ্চয়ই কোনো এক সময় আগুন লেগেছিল, কিন্তু এমনটি দেখা সত্ত্বেও সাক্ষী সেই রুমের সামনে যায় এবং গিয়ে সেই রুমের সদর দরজাকে খুলে ফেলে। রুমটিকে খোলার সাথে সাথেই সাক্ষীর নাকে একটি বাজে গন্ধ ভেসে আসে এবং সাথেই সাক্ষীর অনুমান একেবারে সত্যি বলে প্রমাণিত হয়। সাক্ষী সেই রুমের ভেতরে ঢোকার সাথে সাথেই দেখতে পায় যে সেই রুমের ভেতরের সমস্ত দেওয়াল আগুনে পুড়ে গিয়েছে। এমনটি দেখে সাক্ষী সেই রুমের ভেতর থেকে বেরিয়ে আসে এবং আখের ক্ষেতের পথ ধরে গাছের মধ্যে, যাতে সে পথ না ভুলে যায় সেই কারণে নিশানি দিতে দিতে গিয়ে পৌঁছয় একটি বিশাল কুয়োর সামনে, যেখানে হঠাৎ করেই আবার তার দেখা হেমন্তের সাথে হয়ে যায় এবং তারা দুজনে বাড়িতে ফিরে আসে। কিন্তু বাড়িতে ফিরতেই হেমন্ত সাক্ষীকে বলে কি তাকে কিছুদিনের জন্য শহরে যেতে হবে এবং তাকে মহাজনের টাকা ফেরানোর বন্দোবস্ত করতে হবে। কিন্তু এমনটি শুনে সাক্ষী রাজি হয় না এবং সে হেমন্তকে বলে কি আমিও তোমার সাথে যাব। কিন্তু সাক্ষী হেমন্তকে একলা ছাড়ছে না দেখে হেমন্ত তার শহরে যাওয়াকে ক্যান্সেল করে দেয়। কিন্তু এরই কিছুদিনের মধ্যেই সাক্ষী বন্যর কাছ থেকে তার মায়ের মতো ভালোবাসা পাওয়ার কারণে সে হেমন্তকে বলে কি তুমি যেতে পারো। প্রথমে তো ভাবছিলাম কি আমার এইখানে তোমাকে ছাড়া আর কেউ নেই, কিন্তু বন্যর কাছ থেকে মায়ের মতো ভালোবাসা পাওয়ার পরে আমার মনে হয় কি আমি তোমাকে ছাড়া এইখানে কিছুদিন আরো কাটিয়ে নিতে পারবো। তাই তুমি সাবধানে শহরে যাও এবং সমস্ত কাজ শেষ করে আমাকে এইখান থেকে নিয়ে যেও। যা শুনে হেমন্ত রাজি হয়ে যায় এবং সে পরদিন সকালে সাক্ষীর ঘুম থেকে ওঠার আগেই হেমন্ত শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এমনটি করার পরে সাক্ষী তার বাসি জামা কাপড়কে বদলে তার জানালা দিয়ে বাইরে তাকায় এবং তাকানোর সাথে সাথেই একটি কোনো মেয়েকে হাতে কাটারে নিয়ে কিছু কাটতে দেখে। এমনটি দেখে সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে আসার পরেই তার দেখা রানী নামের একটি মেয়ের সাথে হয়ে যায় এবং যার পেটে একটি কাটার দাগ রয়েছে। সাক্ষী রানীকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু রানী কোনো উত্তরই দেয় না। কিছুক্ষণের মধ্যেই সেইখানে বন্য আসে এবং বন্য সেইখানে এসে রানীকে একটু গালমন্দ করে সাক্ষীকে বাড়ির ভেতরে নিয়ে যায়। রানীর কাছ থেকে কোনো উত্তর না পাওয়ায় বন্যকে সাক্ষী জিজ্ঞাসা করে কি সেই মেয়েটি কে। তো উত্তরে বন্য সাক্ষীকে বলে কি এই হলো আমার ছেলে রাজবীরের বউ। আজ থেকে কয়েক বছর আগে রানী গর্ভবতী হয়ে যায়, যেই কারণে তার ছেলে রাজবীর সহ বন্য এবং কাজলা সকলেই খুশি হয়ে যায়। কিন্তু একদিন বন্য রানীকে বলে কি তুমি কিন্তু এইখানের খেতে যাবে না এবং সাথেই দৌড়াদৌড়ি একটু কম করবে। কিন্তু রানী বন্যর কথাকে না শুনে খেতে গিয়ে কাজ করতে থাকে এবং কাজ করতে করতে হঠাৎ করেই সে পেটের ভরে মাটিতে পড়ে যায়,
যেই কারণে তার পেটের যে সন্তান ছিল সে মারা যায়। আর সাথেই সেই মৃত বাচ্চাকে রানীর পেট কেটে বাইরে বার করতে হয়, যেই কারণে তার পেটে একটি বড় কাটার দাগও রয়েছে। আর সাথেই সেই দিনের পর থেকে রানী আর কোনোদিনও কথা বলেনি। কিন্তু আসলে এই মেয়ে হলো সেই মেয়ে, যেই মেয়েটিকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম, যে একটি বাচ্চার হাত থেকে ছুরিকে নিয়ে নিজের পেটকে কেটে ফেলেছিল। এমনটি শুনে সাক্ষী খুবই দুঃখিত হয়ে যায় এবং সে বান্নকে বলে যে আমি তো তোমার বৌমা রানীর মতোই এবং আমারই সন্তানও তোমার আপনই। কিন্তু এমনটি বলার সাথে সাথেই বান্ন একটু অদ্ভুতভাবে প্রতিক্রিয়া দেয়। এমনটি হওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই রাত্রে নেমে আসে, যেখানে বান্ন সাক্ষীকে বলে কি সে আজ রাতের বেলায় তার সাথেই শোবে। কিন্তু তখনই হঠাৎ করে তাদের বাড়ির বাইরে রানী একটি ঝুনঝুনি নিয়ে আওয়াজ করে বান্নকে ডাকে, যা শুনে বান্ন কিছুক্ষণের জন্য রানীর সাথে কোথাও চলে যায়। এমনটি দেখে সাক্ষী সেইখানে কিছু করার নেই বলে সে তার রুম থেকে বাইরে বেরিয়ে আসে এবং তাদের বাড়ির আঙিনায় পায়চারি করতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে সাক্ষী আবারও সেই ঝুনঝুনির আওয়াজ শুনতে পায়, যা শুনে সে ভাবে হয়তো সেইখানে রানী আবারও এসেছে। কিন্তু বাইরে গিয়ে দেখার পরে সাক্ষী সেইখানে কাউকে দেখতে পায় না, যা দেখে সাক্ষী আবারও তাদের আঙিনায় ফিরে আসে। কিন্তু তখনই আবারও ঝুনঝুনির একটি আওয়াজ হয় এবং পেছন ফিরে দেখতে সাক্ষী সেইখানে একটি বাচ্চা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। এমনটি দেখে সাক্ষী সেই বাচ্চাটিকে তার সম্বন্ধে জিজ্ঞাসা করে, কিন্তু তখনই এবারে সাক্ষীর পেছনে আবারও একটি অন্য ছেলে ঝুনঝুনি বাজায় এবং দৌড়ে সাক্ষীর রুমে ঢুকে যায়। এমনটি দেখে সাক্ষী তার রুমে যায়, কিন্তু সে সেইখানে কাউকেই দেখতে পায় না। কিছুক্ষণের মধ্যে সেইখানে অজস্র ঝুনঝুনির আওয়াজ বাজতে শুরু হয়ে যায়, যা শুনে সাক্ষী তাদেরকে চুপ করতে বলে এবং বাইরে সেই বাচ্চাগুলির পিছু নিতে নিতে সাক্ষীর রুমের সাথে লাগোয়া সেই কালো দরজার রুমটির দিকে এগোতে থাকে। কিন্তু তখনই বান্ন সেখানে আসে এবং সাক্ষীকে ধরে ঘরের ভেতরে নিয়ে যায় এবং সাথেই যখন বান্ন জানতে পারে কি সাক্ষী তিনটি বাচ্চা ছেলেকে দেখেছে, তখনই বান্ন সাক্ষীকে তাদের পিছু নিতে মানা করে দেয়। এমনটি শোনার কারণে সাক্ষী বান্নকে বলে কি আমার তো বাচ্চাদের পছন্দ, আমি আমাদের শহরে একটি এনজিও চালাই, তাই আমি তাদের সাথে দেখা না করে কি করে থাকবো। কিন্তু এমনটি বলার সাথে সাথেই বান্ন সাক্ষীর ওপরে চড়াও হয়ে যায়। বান্ন সাক্ষীকে বলে কি রানীও আমার কথা শোনেনি, সে যখন গর্ভবতী ছিল সে আমার কথা না শুনেই খেতে এই বাচ্চাগুলির সাথে খেলতে চলে গিয়েছিল, তাই তার পরিণাম কি হয়েছে তা তুমি তোমার নিজের চোখে দেখেছো। তুমি ওই বাচ্চাগুলোর সাথে একেবারে মিশবে না। এমনটি শুনে রানী একটু দুঃখিত হয়ে যায় এবং সে বুঝতে পারে কি সে বান্নকে যেমনটা ভেবেছিল তিনি ঠিক তেমনটা নয়। এই সমস্ত জিনিস হওয়ার পরেই চলে আসে পরদিন, যখন সাক্ষী তার রুমের বাইরে আবারও সেই তিনটি বাচ্চা ছেলেকে দেখতে পায়, যা দেখে সাক্ষী একটু খুশি হয়ে যায় এবং সে সেই বাচ্চাগুলির পিছু নিতে নিতে গিয়ে পৌঁছয় তার রুমের সাথেই লাগোয়া সেই পুড়ে যাওয়া রুমের কাছে। সাক্ষী সেইখানে পৌঁছয় এবং পৌঁছে সেইখানে একটি টেপ রেকর্ডারে গান বাজিতে দেখে, আর সাথেই সেই বাচ্চাগুলিকেও দেখতে পায় যেগুলি কিছুক্ষণের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। কিন্তু প্রচন্ড দৌড়াদৌড়ি করার পরে সেই তিনটি বাচ্চা সেই পোড়ো রুমের ভিতরে ঢোকে, যা দেখে সাক্ষীও সেই রুমের ভিতরে যায় এবং সেইখানে কাউকেই দেখতে পায় না। এমনটি দেখে সাক্ষী একটু অবাক হয় এবং রুম থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু তারই সাথে সাক্ষীকে ধরার জন্যে একটি হাত সাক্ষীর দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু সেই হাত সাক্ষীকে ধরতে পারে না। কিন্তু তখনই সেইখানে বান্ন আসে এবং সাক্ষীকে বলে কি তুমি আবারও এইখানে কেন এসেছো, যা শুনে এইবারে সাক্ষী চুপ থাকে না এবং সে বান্নকে বলে কি আমি বাচ্চাদের সাথে দেখা করব, তুমি আমাকে আটকাতে পারবে না। এমনটি শুনে বান্ন তার আসল রূপ দেখায় এবং সাক্ষীকে বলে কি তোমার এই শহরই পটর পটর তোমার কাছেই রাখো, আর হ্যাঁ আমি জানি কি তোমার স্বামীর ছেলে দরকার, কিন্তু তোমার হাব ভাব দেখেই বোঝা যাচ্ছে কি তোমার পেটে যে বাচ্চা রয়েছে সেটা ছেলে নয়, সেটা একটা মেয়ে। এমনটি শুনে সাক্ষী প্রচন্ড ভেঙে যায় এবং সে তার রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এমনটি হওয়ার পরে সেই দিন রাতের বেলাতেই হেমন্ত সেইখানে ফিরে আসে এবং ফিরে আসার সাথে সাথেই সাক্ষী হেমন্তকে বলে কি সে সেইখানে থাকতে চায় না
এবং সে সেই দিন রাতেই সেইখান থেকে চলে যেতে চায়। যা শুনে হেমন্ত রাজি হয়ে যায় এবং সে আর সাক্ষী তাদের জিনিসপত্র নিয়ে সেইখান থেকে বেরোতেই যায় কি তখনই কাজলা হেমন্তের মাথায় একটি ডান্ডার বাড়ি মারে এবং তাকে অজ্ঞান করে দেয়। আর সাথেই বন্য সাক্ষীর নাকে ক্লোরোফর্ম শুঙিয়ে তাকেও অজ্ঞান করে দেয় এবং এমনটি করার পরে তাদের দুজনকে নিয়ে পৌঁছে যায় একটি যজ্ঞের স্থানে, যেখানে বন্য সাক্ষীর গলায়, মুখে এবং গায়ে ভস্য লাগিয়ে দেয় এবং অনেকগুলি মাদুলিও পরিয়ে দেয়। এমনটি করার পরে বন্য সাক্ষীকে তার রুমে আবারও নিয়ে আসে এবং তাকে সেইখানে উপস্থিত খাটের সাথে বেঁধে তার ছেলে রাজবীর এবং তার অনেক স্ত্রীর সম্বন্ধে কাহিনী শোনায়। বন্য বলে কি অনেকদিন আগে তার দেওরের বিয়ে একটি সুনয়নী নামের মেয়ের সাথে হয়, কিন্তু যখন সুনয়নী তাদের বাড়িতে আসে তখন থেকেই সে এই বাড়িকে অভিশপ্ত করে দেয়। বন্যর একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে সন্তান ছিল আর প্রত্যেকেই ছেলে। কিন্তু যখন সুনয়নী তাদের বাড়িতে আসে তখন সে রাজবীর বাদে তার ছোট ছোট বাকি তিনটি ছেলেকে তার নিজের বশে করতে লাগে। ধীরে ধীরে সুনয়নী বন্যর ছোট ছোট তিন ছেলেকে বন্যর থেকেই দূর করতে শুরু করে। আর সাথে প্রতিদিন সুনয়নী সেই বাচ্চাদেরকে একটি টেপ রেকর্ডারে করে সেই একই লোরি শোনাতো যা কিছুদিন আগে সাক্ষী শুনেছে। কিন্তু কিছুদিন পরে সুনয়নীও গর্ভবতী হয়ে যায়, যেই কারণে বন্য ভাবে কি এইবারে হয়তো সে তার তিন ছেলেকে রেহাই দেবে, কিন্তু এমনটা হয় না। সুনয়নীর বর সুনয়নীকে অনেক বোঝানোর চেষ্টা করে কি তুমি বন্যর ছেলেদের থেকে দূরে থাকো, কিন্তু এমনটি শুনে সুনয়নী রেগে যায় এবং সে তার বরকেও মেরে ফেলে। এমনটি করার পরে সুনয়নী সেইখানেই উপস্থিত সেই কুয়োতে ঝাঁপিয়ে আত্মহত্যা করে নেয়। কিন্তু সুনয়নী যাওয়ার সাথে সাথে সে বন্যর তিন ছেলেকেও নিয়ে কুয়োয় ঝাঁপিয়ে দেয়, যেই কারণে বন্যর তিন ছেলেও সুনয়নীর সাথে সেই দিনই মারা যায়। এমনটি হওয়ার পরে বহুদিন পেরিয়ে যায় এবং দিন চলে আসে বন্যর বড় ছেলে রাজবীরের বিয়ের, এবং সেই দিনই বন্যর বাড়িতে রানী রাজবীরের বউ হয়ে আসে। কিন্তু যখন রানী 8 মাসের গর্ভবতী হয়ে যায় তখন সুনয়নীর আত্মা রানীকে দৌড়া করিয়ে ক্ষেতের মাঝখানে নিয়ে গিয়ে তার পেটকে চিরে দেয় এবং রানীর সন্তানকে জন্ম নিতে দেয় না। কিন্তু এমনটি হয়ে যাওয়ার পরেও বন্য তার নাতি নাতনির মুখ দেখার জন্য জিদ ছাড়ে না, যেই কারণে সে রাজবীরের আবারও বিয়ে দেয়। কিন্তু আগে যেমনটা ঘটেছিল ঠিক তেমনই এইবারেও হয়। সুনয়নী রাজবীরের দ্বিতীয় বউয়েরও পেট কেটে ফেলে এবং তার হত্যা করে দেয়। কিন্তু এমনটি হয়ে যাওয়ার পরেও এইবারেও বন্য জিদ ছাড়ে না এবং সে রাজবীরের আরো দুবার বিয়ে দেয়, কিন্তু প্রতিবারই একই জিনিস ঘটে। এমনটি দেখার কারণে বন্য একটি তান্ত্রিকের কাছে যায় এবং সেইখানে গিয়ে তার সমস্যার কথা বললে সেই তান্ত্রিক বন্যকে বলে যদি কোনো 8 মাসের গর্ভবতী মেয়ে তাদের বাড়িতে সেই ডাইনি অর্থাৎ সুনয়নীর শ্রাপ থেকে বেঁচে 3 দিন কাটিয়ে দিতে পারে তাহলে তাদের বাড়ি সারা জীবনের জন্য শ্রাপ মুক্ত হয়ে যাবে। তাই সেই কারণেই বন্য আর কাজলা সাক্ষীকে এই 3 দিনের জন্য কোথাও যেতে দেবে না। এমনটি বলার পরে বন্য সেই রুম থেকে চলে যায় এবং সাক্ষী অঘোর নিদ্রায় ঘুমিয়ে পড়ে। কিন্তু সেই দিন রাতেই সাক্ষীর রুমে এসে পৌঁছয় সুনয়নী এবং এসে সাক্ষীর পেটের ওপরে হাত রাখে। এরই সাথে সাথে পরদিন সকাল হয়ে যায় যখন সাক্ষী তার হাতের বাঁধনকে খুলে খাটে উঠে বসে এবং লক্ষ্য করে তার পেটের ওপরের একটি কালো হাতের ছাপ। এমনটি দেখে এবং কাল রাতে বন্যর বলা কথাগুলি শোনার পরে সাক্ষী প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু তখনই হঠাৎ করে সাক্ষীর রুমে সেই 3টি বাচ্চা ছেলে এসে পৌঁছয় এবং সাক্ষীকে বলে কি চলো তোমাকে সুনয়নী ডাকছে। এমনটি বলে হঠাৎ করে সেই ছেলেগুলি সেইখানেই সাক্ষীর চোখের সামনেই গায়েব হয়ে যায়। এমনটি দেখে সাক্ষী রুমের বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় কিছু ভয়াবহ দৃশ্য। সাক্ষী সেই 3টি ছেলেকে তো দেখতে পায় কিন্তু তারই সাথে সেই সুনয়নীকেও দেখতে পায় যে সেই 3টি বাচ্চার সাথে খেলা করছে এবং থেমে থেমেই গায়েবও হয়ে যাচ্ছে।
এমনটি দেখার পরে সাক্ষী তাদের পিছু নিতে নিতে গিয়ে পৌঁছয় সেইখানকারই সেই কুয়োটির সামনে, যেখানে সাক্ষীর পাশ দিয়েই পেরিয়ে যায় সুনয়নী এবং হাঁটতে হাঁটতে সেই 3টি বাচ্চার সাথেই সেই কুয়োটির মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। এমনটি দেখে সাক্ষী বাড়িতে ফিরে আসে এবং ফেরার সাথে সাথেই আরেকটি দৃশ্য দেখে। সাক্ষী দেখে কি বান্ন, রাজবীর, কাজলা সবাই মিলে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু পরক্ষণেই সাক্ষী বুঝতে পারে কি সেইটা তার মনের ভ্রম। এত কিছু দেখার পরে ভয়ে সাক্ষী সেই দিনই রাতারাতি সেইখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু সাক্ষী প্রচুর চেষ্টা করার পরেও সে রাস্তা খুঁজে পায় না এবং সেই ক্ষেতের মাঝেই শুয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে রাস্তা না পেয়ে সে তার বাড়িতে আবারও ফিরে আসে, যেখানে তার দেখা আবারও সেই ছোট বাচ্চাগুলির সাথে হয়ে যায়, কিন্তু যেন তারা বেঁচে রয়েছে এবং তারা সুনয়নীর সাথে খেলা করছে। কিন্তু এরই সাথে সেইখানে সাক্ষী আর সুনয়নীর মধ্যে চোখাচোখি হয়ে যায় এবং সুনয়নী সাক্ষীর দিকে তাকিয়ে মুচকি হাসে। কিন্তু এত কিছু দেখেও সাক্ষী ভয় পায় না এবং সে সুনয়নীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যার কারণে সাক্ষী বুঝতে পারে কি আসল ঘটনাটা কি ছিল। সাক্ষী দেখে কি সেই বাচ্চা 3টিকে অর্থাৎ বান্নর 3 ছেলেকে সুনয়নী প্রচন্ড ভালোবাসতো। কিন্তু যখন সেই 3 ছেলে সুনয়নীকে জিজ্ঞাসা করে কি তোমার পেটে কি একটা ছোট্ট বাচ্চা রয়েছে, তখন সুনয়নী বলে কি হ্যাঁ, কিন্তু আমার এই বাচ্চাকে যাই হয়ে যাক আমি তাদেরকে নিতে দেব না। কিন্তু তখনই আমরা সেইখানে সুনয়নীর বরকে দেখি যে সুনয়নীকে তাড়া করতে করতে তাকে ক্ষেতের মাঝে নিয়ে গিয়ে মারতে শুরু করেছে। এমনটি দেখে বান্নর 3 ছেলে সুনয়নীকে একটি ছুরি এনে দেয়, যা দিয়ে সুনয়নী তার বরকে তার থেকে দূরে করার চেষ্টা করে কি তখনই পা পিছলে সুনয়নীর বর সেই ছুরির মধ্যে পড়ে যায় এবং তার মৃত্যু ঘটে। এমনটি হওয়ার পরেই সেইখানে বান্ন আসে এবং সে ভাবে কি সুনয়নী তার বরকে মেরে ফেলেছে। এই সমস্ত জিনিস দেখার পরে সাক্ষী ভয়ে তার রুমে ফিরে আসে এবং জানতে পারে আর একটি ভয়াবহ জিনিস। সাক্ষী সেই দিন রাতেই তাদের পাশের রুমে দেখে কি আগুন জ্বলছে, যা দেখে সাক্ষী সেই রুমে যায় এবং অনুভব করতে পারে একটি ভয়াবহ দৃশ্য। সুনয়নী তার বরকে ইচ্ছাকৃতভাবে মারেনি, সে পা পিছলে ছুরির উপরে পড়ে গিয়েছিল, কিন্তু যেহেতু বান্ন এবং কাজলা তা দেখে ফেলেছিল তাই তারা দুজনে সুনয়নীর গায়ে কেরোসিন ঢেলে তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল, যার কারণে সুনয়নী পুরোপুরিভাবে ঝলসে যায় এবং প্রায় আধ মরা হয়ে যায়। কিন্তু সেই দিন রাতেই জন্ম নেয় সুনয়নীর সন্তান, যা দেখতে সেই রুমে বান্নর 3 ছেলেও এসে উপস্থিত হয় এবং তারা বলে কি আমরা এই বাচ্চার খেয়াল রাখবো। কিন্তু তখনই সুনয়নীর কাছে কাজলা এবং বান্ন আসে এবং তার বাচ্চাকে নিয়ে চলে যায় সেই কুয়োর সামনে। বান্ন এবং কাজলার ধারণা ছিল যে শুধুমাত্র ছেলে সন্তানই ভালো, কারণ তারা তাদের বিভিন্ন দিকে কাজে লাগবে, কিন্তু যেহেতু সুনয়নীর মেয়ে সন্তান হয় এবং তাদের এটাও ধারণা কি যেহেতু মেয়ে সন্তান কোনো কাজেই লাগে না, সেই জন্য যদি সেই মেয়ে সন্তানের বলি দেওয়া যায় তাহলে নাকি ফসল ভালো হয় এবং তাদের গ্রামে এই প্রথা বছরের পর বছর ধরে চলে আসছে। এমনটি দেখে সুনয়নীও গা ঝলসানো অবস্থায় তাদের পেছন পেছন আসে এবং দেখে কি তারা সকলে মিলে সুনয়নীর সন্তানকে কুয়োয় ফেলে দিল, যা দেখে সুনয়নীও নিজেকে সামলাতে পারে না এবং সেও সেই কুয়োয় ঝাঁপ দিয়ে দেয়। কিন্তু সবকিছু এইখানেই শেষ হয় না, যেহেতু সুনয়নী এবং বান্নর 3 ছেলের ভালোবাসা ছিল অটুট, সেই কারণে সুনয়নীকে দেখা দেখি বান্নর 3 ছেলেও কুয়োতে ঝাঁপ দিয়ে দেয়। সেই দিনের পর থেকে আজ অবধি সুনয়নীর আত্মা সেই জায়গাতেই ঘোরাঘুরি করে এবং বান্ন আর কাজলার বাড়িতে কোনোদিনও সন্তান হতে দেয় না, যাতে তাদের মতো এরম বাজে বংশ না বেড়ে যায়। ঠিক এই কারণেই সুনয়নী সাক্ষীর সাথেও ঠিক এমনটাই করতে যায়, কিন্তু তখনই সাক্ষী বলে কি না সুনয়নী তুমি এরম করো না, আমি তোমার দেখানো সমস্ত জিনিস দেখে ফেলেছি এবং তোমার কষ্ট আমি অনুভব করতেও পারছি, আমি বলছি আমি তোমার বদলা নেব। এমনটি শোনার কারণে সুনয়নী সাক্ষীকে ছেড়ে দেয় এবং সাক্ষী সুনয়নীর দেওয়া ছুরিকে নিয়ে বান্নর বাড়িতে ফিরে আসে।
সাক্ষী বাড়িতে ফিরে বান্নু আর কাজলাকে বলে কি আমি তোমাদের আসল রূপ জেনে গিয়েছি, যে তোমরাই সুনয়নীকে মেরেছিলে আর সাথেই রাজবীরের আগের সব বউদেরকেও, কারণ তাদের মধ্যে কেউই আর বাচ্চা জন্ম দেওয়ার মতো অবস্থায় ছিল না। এমনটি বলার পরেই সাক্ষী হেমন্তের দিকে ঘোরে এবং তাকে বলে কি তুমিও এই সবের সাথে যুক্ত ছিলে, হ্যাঁ না রাজবীর? এমনটি শোনার সাথে সাথেই তারা প্রত্যেকে অবাক হয়ে যায়। আসলে হেমন্তই হলো রাজবীর এবং বান্নু আর কাজলার বড় ছেলে, আর সাক্ষী হলো রাজবীরের পঞ্চম স্ত্রী। সাক্ষীর সাথেও ঠিক এমনটাই হতো যেমনটা রাজবীরের আগের স্ত্রীদের সাথে হয়েছিল। যদি সুনয়নী সাক্ষীর পেট কেটে দিত তাহলে এই রাজবীরই সাক্ষীকে মেরে ফেলতো। কিন্তু যেহেতু সাক্ষী রাজবীরের আসল পরিচয় জেনে গিয়েছে, সেই কারণে রাজবীর সাক্ষীকে মারতেই যায়। কিন্তু তখনই সাক্ষী সুনয়নী দেওয়া ছুরিকে রাজবীরের গলায় ধরে এবং বলে কি এই ছুরি এই সন্তানের জন্ম দেবে। এই বলেই সাক্ষী সেই ঘর থেকে বেরিয়ে চলে আসে। কিন্তু এমনটি দেখে রাজবীর সাক্ষীর পিছু নেয় এবং একটি ছুরি দিয়ে তাকে মারতেই যায় কি তখনই রানী একটি কাটারিকে নিয়ে রাজবীরকে সেইখানেই কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে এবং সাক্ষী সুনয়নীর বদলা নিয়ে সেইখান থেকে গর্বের সাথে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসে। আশা করছি আজকের এই গল্পটি তোমাদের সকলের ভালো লেগেছে। এরমই আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমাদের চ্যানেল সিনেপাটের সাথে জুড়ে যাও আর উপভোগ করো এরমই আরো সুন্দর সুন্দর গল্প। দেখা হচ্ছে পরের গল্পে, ততক্ষণের জন্য বাই বাই।